ইরান ভাঙার চেষ্টা সফল হবে না, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার। মোস্তফা খামেনি সরকারকে কি স্বীকৃতি দিতে চান ট্রাম্প? জীবিত ফিলিস্তিনি তো বটেই, মৃতদেরও ছাড় দিচ্ছে না নৃশংস বর্বর ইসরায়েলি বাহিনী। কবরস্থান গুড়িয়ে কেন বানাচ্ছে গোপন ঘাঁটি? কাগজের বল দিয়ে শুরু, শেষটা বিশ্বকাপের রাজমুকুটে। জুতা পলিশ থেকে ফুটবল সম্রাট কিভাবে, জানবো সেই কিংবদন্তির গল্প। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান ভাঙার চেষ্টা কখনোই সফল হবে না, এবারে আমেরিকাকে নতুন করে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সাফ জানিয়ে দেন, আমেরিকা ও তার বন্ধু ইসরায়েল যত চেষ্টাই করুক, ইরানের মাটিতে পতন ঘটবে না খামেনি সরকারের। বুধবার কুয়েত ও বাহরাইনের ওপর ইরানের ভয়াবহ হামলা নয়া পরাশক্তি ইরানের ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। এদিকে খামেনি শাসনামলের পতন চেয়ে ইরানের আগ্রাসন চালানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে শান্তি চুক্তির জন্য মোস্তফা খামেনির সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। এতে প্রশ্ন উঠেছে, যুদ্ধে হার আজ করে কি মোস্তফা খামেনির সরকারকে স্বীকৃতি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? কি বলছেন বিশ্লেষকরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। টানা ৪৭ বছর ধরে ইরানের ক্ষমতায় টিকে আছেন চরম ক্ষমতাধর খোমেনি ও এরপর খামেনি সরকার। আর তাদের এই সাম্রাজ্যের পতন যে খুব শিগগিরই হচ্ছে না, সেই জানানি যেন এবার উঠে এলো নতুন করে বৃহস্পতিবার প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি হুঙ্কার দিয়ে বলেন, ইরানকে ভাঙার আমেরিকার চেষ্টা কখনোই সফল হবে না। আমেরিকা ও তার বন্ধু ইসরায়েল যত চেষ্টাই করুক, ইরানের মাটিতে পতন ঘটবে না খামেনি সরকারের। বিদেশি শত্রুদের কথায় কান না দিয়ে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে যুদ্ধে এগিয়ে থাকা ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেন, ইরানকে গুড়িয়ে দিতে গিয়ে এখন অস্তিত্ব সংকটে খোদ ট্রাম্পের আমেরিকাই। বৃহস্পতিবার আয়াতুল্লাহ খোমেনির ৩৭তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে আবারও যুদ্ধের জন্য তৈরি হতে ইরানি নাগরিকদের আহ্বান জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরান যে শুধু যুদ্ধে এগিয়েই নেই তাই নয়, বরং ইরান এখন মধ্যপ্রাচ্যের পরাশক্তি, যার প্রমাণ গেল বুধবারও দিয়েছে। হরমুজে ইরানের ট্যাঙ্কারে জাহাজে আমেরিকার হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মিসাইল হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে তেহরান। ইরানের হামলায় পুরো ছাই হয়ে গেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশ। খামেনি সরকারের অভিযোগ, ইরানে হামলা চালাতে আমেরিকাকে আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে কুয়েত ও বাহরাইন, তাই এই শাস্তি। আর ইরানের এমন জবাব রীতিমতো কান ধরিয়ে দিয়েছে আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে। আর সে কারণেই কি ইরানের যে সরকারের পতন ঘটাতে দেশটিতে আগ্রাসন চালিয়েছিল ট্রাম্প প্রশাসন, সে সরকার প্রধান অর্থাৎ মোস্তফা খামেনির সাথে দেখা করতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, শান্তি চুক্তিতে যেতে এখনো বেশ কিছু বিষয় অমীমাংসিত আছে, আর তার মীমাংসার জন্য ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে সরাসরি দেখা করা দরকার। চুক্তির মাধ্যমে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে বলেও এখনো স্বপ্ন দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্টের এমন ইচ্ছার পর প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরানের সরকারকে বৈধতা দিচ্ছে ট্রাম্প প্রশাসন? কারণ মোস্তফা খামেনির সাথে দেখা করার অর্থই হলো সে সরকারকে বৈধতা দেওয়া। এদিকে যুদ্ধের আরেক ফ্রন্ট লেবাননে যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েলি হামলা। বৃহস্পতিবারও হিজবুল্লাহ বাহিনীকে টার্গেট করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন লেবানিজ নাগরিক হতাহত হয়েছে। যুদ্ধবিরতি মেনে নিলেও পাল্টা হামলার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। যুদ্ধবিরতির মাঝেও হামলা চলায় আতঙ্কে লেবাননের অধিবাসীরা। অবশ্য ইরান আবারও সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা শান্তি চুক্তির জন্য যতই চেষ্টা করুক, লেবানন সহ ওই অঞ্চলের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হলে কোনো ধরনের চুক্তি করবে না তারা। ইসরায়েল যতই হুঙ্কার ছাড়ুক, হিজবুল্লাহকে বিলুপ্ত করার কোনো সুযোগ পাবে না বলে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে পরিস্থিতি, যুদ্ধ হবে নাকি শান্তি আসবে, আসলেও কবে আসবে তা এখনো অনিশ্চিত। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ইরানের যুদ্ধবন্ধের পক্ষে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ। ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন খোদ তার দল রিপাবলিকান পার্টির 4 সদস্য। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য হয়ে দাঁড়িয়েছে এক চোরাবালি, ফলে ঘরের রাজনীতিতেও ভীষণভাবে কোণঠাসা হয়ে পড়ছেন তিনি। এদিকে আকাশ ছোঁয়া জ্বালানির দাম আর অন্যদিকে জনপ্রিয়তার রেকর্ড ধস, সব মিলিয়ে ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার দাপট এখন খাদের কিনারায়। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে ইরানে যুদ্ধ চালানোর ক্ষমতা কেড়ে নিচ্ছে কংগ্রেস। মার্কিন প্রতিনিধি পরিষদে 7 ভোটের ব্যবধানে পাশ হয়েছে এই ঐতিহাসিক প্রস্তাব।
হাউজের স্পিকার বিলটির বিপক্ষে ভোট দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে 4 রিপাবলিকান প্রতিনিধি ভোট দিয়েছেন ডেমোক্র্যাটদের পক্ষে। ফলে বড় ধরনের আইনগত পরাজয় ঘটেছে ট্রাম্পের। এখন রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটও একই সিদ্ধান্ত নিলে ট্রাম্পকে অচিরেই যুদ্ধ থামাতে হবে, আর নয়তো ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ চালানোর জন্য তাকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। নিজের দলের অনাস্থায় বিল পাশের এই ঘটনা প্রমাণ করে ট্রাম্পপন্থী নেতারাও মধ্যপ্রাচ্যে আরেকটি সংঘাত শুরু করতে চান না। তাহলে কি এবার ইরান যুদ্ধ থেকে লেজ গুটিয়ে সরে আসবে আমেরিকা? ইরানকে নিয়ে আগে থেকেই বেকায়দা পরিস্থিতিতে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ঘরের রাজনীতিতেও তার কোণঠাসা অবস্থান পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ক্ষমতার হ্রাস ধরে রাখতে হিমশিম খাচ্ছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন হোয়াইট হাউস এখন চেষ্টা করবে যুদ্ধবিরোধী বিলকে পাত্তা না দেওয়ার, সেই সাথে ভেটো দেওয়ার পথও খুঁজতে পারেন ট্রাম্প। কিন্তু বাস্তবতা হলো ইরান ইস্যুতে নিয়ন্ত্রণ হারাচ্ছেন তিনি। সামনেই যুক্তরাষ্ট্রে নির্বাচন, এমন পরিস্থিতিতে নানা কারণে ক্রমাগত নিচে নামছে ট্রাম্পের জনপ্রিয়তা। এর মধ্যেই তার জন্য তলাহীন চোরাবালিতে পরিণত হয়েছে ইরান যুদ্ধ। শুধুমাত্র ইরান ইস্যু নয়, অন্যান্য ক্ষেত্রেও পিছু হটতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। নিজ দলের তীব্র বিরোধিতার মুখে সম্প্রতি রাজনৈতিক মিত্রদের জন্য $1.8 বিলিয়ন তহবিল গঠনের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের আইনি লড়াইয়ে হেরে ট্রাম্প কংগ্রেসের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রধান মনে করেন, কংগ্রেসের এই ভোটাভুটি ট্রাম্পের অবৈধ ও ব্যয়বহুল যুদ্ধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। ট্রাম্প যুদ্ধের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ তো হয়েছেনই, তার উপর বিশ্ববাজারে তিনি জ্বালানির দামও বাড়িয়েছেন, সেই সাথে কঠিন করে তুলেছেন কূটনৈতিক সমাধানের পথ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভুল প্রমাণিত হচ্ছে ট্রাম্পের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত। গোয়েন্দা সংস্থায় অনভিজ্ঞ ব্যক্তিকে বসানোর চেষ্টায় তার দলের ভেতরেই তৈরি হয়েছে চরম অসন্তোষ। ফলে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা আইন নবায়নের বিষয়টিও পড়েছে ঝুঁকিতে। অন্যদিকে সাম্প্রতিক প্রাইমারি নির্বাচনে হেরে গেছেন ট্রাম্পের পছন্দের প্রার্থী। ফলে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে তার একচ্ছত্র ক্ষমতার দাপট। এমনকি নির্বাচনে হেরে যাওয়া কিছু রিপাবলিকান নেতাও এখন শুরু করেছেন ট্রাম্পের প্রকাশ্য সমালোচনা। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা হলো ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার সহজ কোনো রাস্তা খোলা নেই। ট্রাম্প ভাবছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করবেন, কিন্তু কাজে আসছে না সেই পরিকল্পনা। তার বারবার দেওয়া সামরিক হামলার হুমকিকে এখন আর তেহরান পাত্তাই দিচ্ছে না। ট্রাম্প যদিও দাবি করছেন দ্রুত একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে, কিন্তু মার্কিন কংগ্রেস সেই ফাঁকা আশ্বাসে আর ভুলছে না। এখন সেনেটও তার বিপক্ষে চলে গেলে অন্ধকার ফাঁদে বন্দী হয়ে পড়বে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গালাগালের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নেতানিয়াহুকে উন্মাদ বলে ডেকেছেন তিনি। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের বিষয়ে মতবিরোধের জেরে ফোনালাপে তীব্র বাকবিতণ্ডায় জড়ান দুই ঘনিষ্ঠ মিত্র। এক পর্যায়ে একে অপরকে পাগল বলেও গালাগাল করেন ট্রাম্প নেতানিয়াহু। ফোনালাপের বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছিল মার্কিন সংবাদ মাধ্যম এক্সিয়াস। এবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। জানান, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাতে বিচলিত হয়েই তার এমন আচরণ। তবে এতে তাদের বন্ধুত্বে কোনো ফাটল ধরেনি বলেও দাবি ট্রাম্পের। তবে ফোনালাপে পরস্পরের উপর ক্ষোভ ঝাড়ার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি। জানিয়েছেন ট্রাম্পের সাথে তার সম্পর্ক আগের মতোই রয়েছে। এবারে ফিলিস্তিনের গাজার কবরস্থান বুলডোজার দিয়ে গুড়িয়ে সেখানে সামরিক ঘাঁটি বানাচ্ছে বর্বর ইসরায়েল। একটি বা দুটি নয়, গাজার ভেতরে এমন 40টি ইসরায়েলি গোপন সামরিক ঘাঁটি শনাক্তের দাবি করেছে আল জাজিরা। তাদের সোর্স ইউনিটের একটি অনুসন্ধান গেল মে পর্যন্ত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে গাজার ভেতরে 40টি ইসরায়েলি সামরিক ঘাঁটি পাওয়া গেছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে বহু ফিলিস্তিনির মৃতদেহ। তবে জীবিতরা তো বটেই, ইসরায়েলি নৃশংসতা থেকে এখন রেহাই পাচ্ছে না মৃতরাও।
কারণ এবার কবরস্থান বুলডোজার দিয়ে গুড়িয়ে সেখানে সামরিক ঘাঁটি বানাচ্ছে বর্বর ইসরায়েল। আর এমন ভয়াবহ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তারা বলছে গেল 25 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি হলেও চুক্তি অনুযায়ী ভূখণ্ডটি থেকে সরিয়ে নেওয়া হয়নি ইসরায়েলি সেনাদের, বরং অবরুদ্ধ এই ভূখণ্ডের বিভিন্ন জায়গায় গোপনে স্থায়ী ও সুরক্ষিত সামরিক ঘাঁটি গড়ে তুলেছে ইসরায়েলি বাহিনী। একটি বা দুটি নয়, গাজার ভেতর এমন 40টি ইসরায়েলি সামরিক ঘাঁটি শনাক্তের দাবি করেছে আল জাজিরা। তাদের সোর্স ইউনিটের একটি অনুসন্ধানে গেল মে পর্যন্ত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে গাজার ভেতর 40টি সামরিক ঘাঁটি পাওয়া গেছে। এর মধ্যে 8টি ঘাঁটি 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। এখনও পুরোদমে একটি ঘাঁটির নির্মাণ কাজ চলছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে খান ইউনিসের প্রাচীন একটি কবরস্থানে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে শত শত ফিলিস্তিনির লাশ। 2025 সালের নভেম্বরে এই কবরস্থানে মাটি ভরাটের কাজ শুরু হয়। কয়েক মাস যেতে না যেতেই কবরস্থানে গড়ে ওঠে বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও যানবাহন, যেন মৃত ফিলিস্তিনিদের আত্মারাও এখন গাজায় নিরাপদ নয়। এছাড়াও কৌশলগতভাবে গাজায় বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে তৈরি করা হচ্ছে নতুন ইসরায়েলি সামরিক ঘাঁটি। এর মধ্যে দুটি উত্তর গাজায়, দুটি মধ্যাঞ্চলে, একটি নেতজারিম করিডোরের পূর্বে ও 3টি দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে। নেতানিয়াহুর এই ধাপে ধাপে এগিয়ে যাওয়া মানে ফিলিস্তিনিদের মানচিত্র থেকে মুছে ফেলা। ইয়েলো লাইন বা হলুদ সীমারেখার আড়ালে গাজাকে উত্তর ও দক্ষিণে 2 ভাগে ভাগ করেছে নেতজারিম করিডর। নতুন ঘাঁটি নির্মাণের পাশাপাশি ইয়েলো লাইনের ভেতরে থাকা সামরিক অবস্থানগুলো দ্রুত বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। পুরোপুরি সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত এ লাইনের মধ্যে ইসরায়েলি বাহিনীকে অবস্থান করার অনুমতি দেয়া হয়েছিল। তবে দিন দিন সেনা উপস্থিতি বাড়িয়ে নতুন নতুন অঞ্চল দখল করে গাজাবাসীকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে গাজার 60% এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজায় দখল আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির 8 মাস পেরিয়ে গেলেও এখনও মৃত্যুপুরী আর ধ্বংসের নগরী এই গাজা শহর। এখনও সেখানকার বাতাসে ভেসে বেড়ায় বারুদ আর লাশের গন্ধ। এখনও রোজ চলে ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ। এখনও মধ্যরাতে ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠে নিরীহ গাজাবাসী। যুদ্ধবিরতির পর গাজা শহর নিরাপত্তা হয়নি, বরং প্রতিদিনই মারা যাচ্ছে ফিলিস্তিনিরা। আমরা ভোর 2:30টায় ঘুম থেকে উঠে দেখি হামলা চলছে। তারা বলে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। যারা মারা যাচ্ছে তাদের সাথে হামাসের কোনো সম্পর্ক নেই। প্রতিদিন আমরা শহীদ হচ্ছি, প্রতিদিন আমরা আহত হচ্ছি, প্রতিদিন আমাদের ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। এটা কোনো সমাধান নয়। আমরা দেশগুলোকে এই সমস্যার অবসান ঘটানোর আহ্বান জানাই। ইসরায়েল ও হামাসের মধ্যকার সব চুক্তির শর্ত এখন বন্দী শুধু এক টুকরো কাগজেই। 2023 থেকে শুরু হওয়া এই হত্যাযজ্ঞ ও দখলদারিত্ব কেড়ে নিয়েছে 73,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ, যার বেশিরভাগই নিষ্পাপ শিশু আর অসহায় নারী। এমনকি তথাকথিত যুদ্ধবিরতির পরের 8 মাসেও ঝরে গেছে আরও 929টি তাজা প্রাণ। নাইম আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবারে খুব দ্রুত গতিতে বা জ্যামিতিক হারে পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নতুন একটি পরমাণু কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি দাবি করেন উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন কল্পনারও বাইরে। কিমের এই বার্তা শুধু সামরিক শক্তি প্রদর্শনী নয়, বরং যুক্তরাষ্ট্রসহ অন্য শত্রু দেশের প্রতি হুঁশিয়ারি ও কৌশলগত চাপ প্রয়োগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হিজাল জবাইরের ডেস্ক রিপোর্ট। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আবারও বিশ্বকে স্মরণ করিয়ে দিলেন তার দেশের পারমাণবিক কর্মসূচি থেমে নেই, বরং আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নতুন একটি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করে তিনি ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রভান্ডার ভবিষ্যতে জ্যামিতিক হারে সম্প্রসারিত হবে। এমন এক সময়ে এই বার্তা এলো যখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে পারমাণবিক নিরাপত্তা ও অস্ত্র প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে নতুন চালু হওয়া একটি পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় কিম দেশটির পারমাণবিক সক্ষমতাকে কল্পনারও অতীত বলে অভিহিত করেন।
তিনি দাবি করেন গত 5 বছরে উত্তর কোরিয়ার অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। কিমের বক্তব্য অনুসারে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি বিবেচনায় পারমাণবিক শক্তি বৃদ্ধি এখন জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। 2024 সালের সেপ্টেম্বরের পর এটি অন্তত তৃতীয়বার যখন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিমের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের ছবি প্রকাশ করল। প্রকাশিত ছবিতে তাকে সারি সারি সেন্ট্রিফিউজের মাঝখানে ঘুরে বেড়াতে দেখা যায়। KCNA জানিয়েছে নতুন স্থাপনাটিতে আগের তুলনায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা দেশটির পারমাণবিক কর্মসূচিকে নতুন মাত্রা দেবে। পরিদর্শন শেষে এক বৈঠকে কিম বলেন, নতুন এই স্থাপনা উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির পথে একটি ঐতিহাসিক মাইলফলক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নতুন এই পরমাণু স্থাপনা মূলত 5 বছর মেয়াদী এক কর্মসূচির অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই পিয়ংইয়ং এই পরিকল্পনা বাস্তবায়নে জোর দেয়। বিশ্লেষকদের মতে নতুন পারমাণবিক স্থাপনা প্রদর্শনের মাধ্যমে কিম আন্তর্জাতিক মহলকে জানিয়ে দিয়েছেন উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না। যুক্তরাষ্ট্রসহ বৈরী দেশগুলোর সাথে সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের আগে নিজেদের দর কষাকষির অবস্থান আরও শক্তিশালী করাই এর অন্যতম উদ্দেশ্য হতে পারে। উত্তর কোরিয়া বিষয়ক সংবাদ মাধ্যম NK নিউজের প্রতিষ্ঠাতা চ্যাড ক্যারল মনে করেন, এই পদক্ষেপ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য পিয়ংইয়ং সফরের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। তার মতে, চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগের আগে উত্তর কোরিয়া স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাইছে পশ্চিমা বিশ্বের পরমাণু নিরস্ত্রীকরণ প্রস্তাবে তাদের আস্থা নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া ইতোমধ্যেই এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম। পাশাপাশি মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের হিসাব অনুযায়ী দেশটির কাছে অন্তত 90টি পারমাণবিক ওয়ারহেড তৈরির মতো উপাদান রয়েছে এবং প্রায় 50টি ওয়ারহেড ইতোমধ্যেই প্রস্তুত বলে ধারণা করা হয়। হিজল জুবায়ের, বাংলা ভিশন। কাগজের বল দিয়ে খেলা শুরু করে হয়েছেন ফুটবল কিংবদন্তি। অভাবের সংসারে জুতা পলিশ করে যার দিন কাটত, সেই ছেলে একদিন ফুটবল পায়ে শাসন করেছেন গোটা বিশ্বকে। গরিব ঘর থেকে বিশ্বকাপের স্বর্ণমঞ্চ, শূন্য থেকে শুরু করে যিনি ফুটবলকে পৌঁছে দিয়েছেন শিল্পের উচ্চতায়। কিভাবে এক কাগজের বল থেকে বিশ্বসেরা হওয়ার গল্প লেখা হয়েছিল, আর কেন আজও তিনি ফুটবলের চূড়ায় অমর হয়ে আছেন, ফুটবল সম্রাটের সেই গল্পই থাকছে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। ফুটবলের মহোৎসব বিশ্বকাপ আমাদের দরজায় কড়া নাড়ছে। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার সবুজ মাঠে শুরু হবে বিশ্বসেরা হওয়ার তুমুল লড়াই। গ্যালারিতে যখন কোটি মানুষের চিৎকার প্রতিধ্বনিত হবে, তখন ফুটবল প্রেমীদের মনে বারবার ভেসে উঠবে একটি নাম। তিনি ফুটবলের চিরন্তন সম্রাট, কালো মানিক, পেলে। আজ যখন বিশ্ব আরেকটি নতুন ফুটবল রূপকথার অপেক্ষায় উন্মুখ, তখন পেলের শূন্য থেকে বিজয়ের গল্প নতুন করে রোমাঞ্চিত করে দর্শকদের। ফুটবলের এই সম্রাটের জীবনের শুরুটা কিন্তু মোটেও রাজকীয় ছিল না। 1940 সালে ব্রাজিলের ট্রেস কোরাসোয়েস নামের এক অতি দরিদ্র পরিবারে জন্ম নেন এডসন আরান্তেজ দো নাসিমেন্তো, যাকে পুরো বিশ্ব পেলে নামে চিনেছিল। শৈশবে চরম দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। সংসারে সাহায্য করতে মাত্র 7 বছর বয়সেই চায়ের দোকানে কাজ করতে হয়েছে তাকে। কখনো বা রেল স্টেশনে জুতা পলিশের কাজ করেছেন। ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল তীব্র, কিন্তু আসল ফুটবল কেনার মতো সামর্থ্য ছিল না তার বাবার। তাই বলে কি খেলা থেমে থাকে? পেলের জেদের কাছে হার মেনেছিল দারিদ্র্য। পুরনো মোজার ভেতর খবরের কাগজ দুমড়ে মুচড়ে দড়ি দিয়ে বেঁধে বানানো হতো ফুটবল। সেই কাগজের বল পায়ে নিয়ে ব্রাজিলের অলিতে গলিতে চলত পেলের শিল্পের মহড়া। এমনকি খালি পায়ে খেলার কারণে তাদের দলের নামই হয়ে গিয়েছিল শুলেস বা জুতাহীন দল।
দারিদ্র্যের সেই অন্ধকার গলি থেকেই একদিন আলো ছড়াতে শুরু করেন এই জাদুকর। মাত্র 15 বছর বয়সে সান্তোস ক্লাবে যোগ দিয়ে সবাইকে চমকে দেন তিনি। তার রপ্ত করা ফুটবলের এক বিশেষ কৌশল জিঙ্গা মুগ্ধ করেছিল সবাইকে। আর মাত্র 17 বছর বয়সে 1958 সালের সুইডেন বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বমঞ্চে পা রাখেন এই রোগাপটকা কিশোর। বিশ্বকাপের শুরুর দিকে হাঁটুর ইনজুরির কারণে তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছিল। অনেকেই তখন বলেছিলেন এই ছেলের এখনও ম্যাচুরিটি আসেনি, তাকে খেলানো ঠিক হবে না। কিন্তু কোচ ভরসা রেখেছিলেন, বাকিটা তো ইতিহাস। কোয়ার্টার ফাইনালে জয়সূচক গোল, সেমিফাইনালে হ্যাটট্রিক, আর ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে সেই অবিশ্বাস্য জোড়া গোল। বাতাসে বল ভাসিয়ে ডিফেন্ডারকে বোকা বানিয়ে ভলিতে করা পেলের সেই গোল আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দৃশ্য। ম্যাচ শেষে গোলকিপার গিলমারের কাঁধে মাথা রেখে 17 বছরের সেই কিশোরের কান্না বিশ্ববাসীকে আবেগ আপ্লুত করেছিল। সেই থেকে শুরু। এরপর পেলে ফুটবল বিশ্বকে নিজের পায়ে নাচিয়েছেন। ফুটবল ইতিহাসে তিনি একমাত্র খেলোয়াড় যিনি 3টি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছেন। 2026 সালের এই বিশ্বকাপেও এই রেকর্ড ভাঙার মতো কোনো সক্রিয় ফুটবলার নেই। অর্থাৎ ফুটবল সিংহাসনের এই চূড়ায় পেলে আজও একাই বসে আছেন। বিশেষ করে 1970 সালের মেক্সিকো বিশ্বকাপে পেলের নেতৃত্বে ব্রাজিল যে ফুটবল খেলেছিল তাকে বলা হয় ইতিহাসের অন্যতম সুন্দর ফুটবল বা যোগবনিত। মাঠে তার প্রতিটি পাস, ড্রিবলিং আর গোল করার নিখুঁত ক্ষমতা ফুটবলকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। কাগজের বল দিয়ে খেলা শুরু করার সেই ছেলেটি ক্যারিয়ারে গোল করেছিলেন 1000-এরও বেশি। তিনি প্রমাণ করেছিলেন স্বপ্ন যদি খাঁটি হয় এবং সাথে যদি পরিশ্রম থাকে তবে ভাগ্য বদলাতে বাধ্য। 2022 সালের ডিসেম্বরে পেলে না ফেরার দেশে চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল থেকে যাবে। হোক সে যে দলেরই ভক্ত, যারা ফুটবল ভালোবাসেন তারাই ভালোবেসেছেন পেলেকে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।